জেনি চোখ রাঙিয়ে জিয়ানাকে চুপ থাকতে বলে। সুযোগ খপ করে হাত ধরে রুমে নিয়ে গিয়ে দরজা আটকিয়ে দিল। যেমন চুন্নি তেমনি বদ তুই জিও। আমার ব্রেশিয়ার খোল, আমি জানি তুই পড়ে আছিস। এই ওয়্যারলেসগুলো পাওয়া যায় না বইন। তোর নিশ্চিত বড় হয়েছে। আচ্ছা ছোটগুলো এনে দেবো, তবুও ফেরত দে আমারটা। হেসে কুটি কুটি হয়ে জিয়ানা জিজ্ঞাসা করলো, কিভাবে কেন? এনি টিপস? আমি কালার সাইজ আর ডিজাইন কাগজে লিখে দোকানিকে দেই, ওনারা বের করে দেন, সিম্পল। ছি 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 রে ননি, ছি। কি অশ্লীল তুই জিও। বড় বোনের সামনে তুই বাসরের কথা বলছিস? আরে অশ্লীলের কি আছে? আমি চিন্তা করেছি আমার জামাই যেন আমাকে দেখে লজ্জা পেয়ে আমারই শাড়ির নিচে মুখ লুকিয়ে থাকে। হাউ কিউট না? আর তোমার বাসরে আমি সিসি ক্যামেরা সেট করবো। ধূপধাপ কয়েকটা কিল দিয়ে দরজা খুলে বের হয়ে গেল জেনি। জিয়ানা ধপ করে নিঃশ্বাস ছাড়ল। এইসব কথা না বললে গায়ে থেকেই খুলে নিত ব্রেসিয়ারটা। কেটে গেছে 4 মাস। রাব্বিকে ধরে বেঁধে জিয়ানা এনেছিল ঠিকই, কিন্তু এত পরিষ্কার আর ডিসেন্ট লাইফ তার সইছে না দেখে 7 দিন পর পালিয়ে গেছে বস্তিতে। জিয়ানা আর জেনির আদর ভালো লাগলেও আঞ্জুমানের পড়াশোনার চাপ আর জিয়াউলের রুলস রেগুলেশন তার অবস্থা ছেড়ে দে কেঁদে বাঁচি টাইপ। জিয়ানা অবশ্য রাব্বিকে স্কুলে ভর্তি করিয়েছে, সাথে আরও 2জনকে ভর্তি করিয়ে দিয়েছে। তাদের খাবারের দায়িত্ব নিজে নিয়েছে। সেদিন চর মারার জন্য জিয়ানা লুকিয়ে নিবিড়ের ক্লাবে গিয়ে অনেকগুলো দুষ্টু পানি সহ বোতলে ভবলীলা সাঙ্গ করে দিয়ে এসেছে। নিবিড়ের কমসে কম লাখ টাকা নষ্ট হয়েছে। নিজ ফ্ল্যাটে বসে গোপন ক্যামেরায় নিবিড় সবই দেখেছে। ইতিমধ্যে নিবিড় আরও 2বার শ্বশুরবাড়ি থেকে ঘুরে এসেছে। একবার তার চেলাকে অ্যারেস্ট করে থানায় গিয়ে পুলিশকে থাপ্পড় মারার জন্যে, আরেকবার ভার্সিটির প্রফেসর মানে রাফিনের নাকে ঘুষি মারার জন্যে। জিয়ানার সাইকেল মাঝে মধ্যে আটকে দেয়, আবার সেই সাইকেল প্রায় একটা করে আর্টিফিশিয়াল গোলাপ রাখে। এটা অবশ্য জিয়ানা জানে না কে রাখে। মারামারি, টেন্ডারবাজি, মেয়েবাজি সবই তার আগের মতোই ধুমিয়ে চলছে। সামনে নির্বাচন, তাই জিয়ানার সাথে খুব একটা দেখা হয় না, কিন্তু খবর রাখতে ভুলে না। মাঝে মধ্যে ফোন দিয়ে চুপচাপ বসে থাকে আর জিয়ানার গালাগালি খায়। একবার ফোন দিয়ে চাঁদ ডেকেছে, কিন্তু উল্টো। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছেন? আপনার শরীর কেমন? আপনার নাতি নাতনিরা ভালো আছে? আর আপনার জামাই তো বিদেশ, সেও ভালো আছে? বলেই কল কেটে দিয়েছে। কিছুদিন লেগেছে নিবিড়ের এই আসসালামু আলাইকুম আব্বা ডাক হজম করতে। রাফিন রোজ রাতে ফোন দিয়ে অহেতুক জেদ করে জিয়ানার সাথে কথা বলার জন্যে। মন মেজাজ ভালো থাকলে মাঝে মধ্যে কথা বলে, না হলে মাঝে মধ্যে গালিগালাজ করে রং নাম্বার বলে কেটে দেয়। অবাক হয়ে ভাবে, প্রফেসর হিসেবেও তো তার সামান্য সম্মান প্রাপ্য, কিন্তু এই মেয়েটার উপর দিন দিন তার অনুভূতি খেতা কম্বল নিয়ে শুয়ে পড়েছে। হুটহাট রাফিনের অফিসে চলে এসে বিভিন্ন অনুদান দাবি করবে। এক পিয়নের মেয়ের বিয়ের টাকা দেন, দারোয়ান অ্যাক্সিডেন্ট হয়েছে, হাসপাতালে ভর্তির টাকা দেন, 2টা টোকায় বাচ্চার পড়ালেখার দায়িত্ব নেন, নানা সমাজ সেবামূলক কাজে আসে। মাঝে মধ্যে মনে হয় জিয়ানা রাফিনের প্রতি দুর্বল। যেমন একবার চুল কাটা তার পছন্দ হয়নি, নিজে ধরে নিয়ে গিয়ে স্টাইল চেঞ্জ করে এনেছে। আবার পরের দিন হঠাৎই একটা হ্যান্ড লোশন এনে দিয়েছে বলে এইসব ছোট ছোট জিনিসের জন্য রাফিনের মন পেখম মেলে ওঠে, কিন্তু পরক্ষণে যখন ফোন দিলে নাচেনার ভান করে কেটে দেয়। সেই পেখম হঠাৎ অদৃশ্য হয়ে ধপ করে মাটিতে আছাড় খায়। ক্লারিক্যাল স্টাফ যারা, প্রত্যেকের সাথে এই 4 মাসে জিয়ানা সুসম্পর্ক গড়ে উঠেছে। ক্লাসের ফাঁকে ক্লারিক্যাল স্টাফ, বিশেষ করে তার ডিপার্টমেন্টের আনিস মামার হয়ে ডিউটি করে দেয়। তার কথা হচ্ছে, তারা যেহেতু বন্ধু, তাই বন্ধুর বিপদে পাশে থাকাটাই আরেক বন্ধুর ধর্ম। তাদের ডিপার্টমেন্টের গার্ড যখন খেতে যায় বা ওয়াশরুমে যায়, জিয়ানা ফাঁকা সময়ে গার্ডের ক্যাপার লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকে। অনেকেই প্রথম প্রথম হাসাহাসি করলেও এখন সয়ে গেছে সব। আজকেও 2জন লোক গার্ডের সাথে দেখা করতে এসেছে, তাই জিয়ানা ক্যাপার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তখন নিবিড় আর তার চেলা মক্কু সেদিক দিয়ে যাওয়ার সময় ভ্রু কুচকে দাঁড়ায়। ফাঁকি সানক্যাপ আর হাতে মোটা লাঠি নিয়ে ওভারসাইজ হুডি আর ডেনিম প্যান্ট পরা, সাথে কালো মাস্ক পরা জিয়ানাকে দেখে ফর্সা কপালের একাংশ দেখা যাচ্ছে। লাঠি একবার গ্রেটের গিলে টুংটাং শব্দ করছে, আবার নিজের হাতে আস্তে করে মারছে। নিবিড় আঙ্গুল দিয়ে জিয়ানাকে ওই বলে ডাকে, এদিকে আসার ইশারা করে। জিয়ানা তাকালো শব্দের উৎসের দিকে। আজও কালো কাবলি পড়েছে ভণ্ড নেতাটা। জিয়ানার মনে হয় এই বেটা কোনো ড্রামা সেট থেকে উঠে আসা পাবলিক। কেমন একমন জেল মেখে চুল সব ব্যাক ব্রাশ করে রাখে, আবার সুরমাও পড়ে। মাঝে মধ্যে বলতে ইচ্ছা করে, আরে বেটা তুই এই ক্যাম্পাসে গুন্ডামি না করে এফডিসিতে জানা, ভালো হিরোর পার্টটা না পেলেও ভালো মিশা সওদাগর হতে পারবি, সুন্দরী নায়িকাদের মন দেহ 2টাই পাবি। নিবিড়ের ডাকে পাত্তা দেয়নি বলে নিজে এগিয়ে গিয়ে প্রচণ্ড বিরক্তি নিয়ে জিজ্ঞাসা করে, এখানে এভাবে কি করছো? ডাকলাম কানে যায় না? পাশ থেকে মক্কু বলে ওঠে, তোমাকে দারোয়ানের চাকরি কে দিল? কেউ না আনিস, মামার অ্যাবসেন্সে আপাতত আমি আছি। উনি আমার সিনিয়র ফ্রেন্ড। এখন
এখানে অহেতুক ভিড় বাড়িয়েন না তো ফোটেন। গার্ডরাই তোমার উপযুক্ত বন্ধু, জঙ্গল কোথাকার। যাও ওখান থেকে। নিবিড় ধমকে সুরে আদেশ দিল। শোনেন, আমার মন কোনো বাচ্চা না যে তাকে ধরে সামনে এনে শাসালেই মন বদলাবে। জিয়ানাকে অনড় দেখে নিবিড় বলে, ব্যাককেলদের যুক্তিতে হারানো মুশকিল। চল মুখে এখান থেকে। কানাকে কানা আর ল্যাংড়াকে যেমন ল্যাংড়া বলতে নেই, তেমনি ব্যাককলদের ব্যাককল বলতে নেই, কাবলিওয়ালা। তাহলে স্বীকার করলে তুমি ব্যাককেল? হুম, আমি আমার ব্যাককল বোধ নিয়েই দিব্যি আছি। এমন ব্যাককল হতে অনেক কিছু অন করতে হয়। আপনাদের মতো চালাক হয়ে গলায় দড়ি দিতে চাই না আমি। বলেই লাঠি নিয়ে নিবিড়ের বুকে ঠেলে দেয়। সেই ঠেলায় নিবিড় এক চুলও নড়ল না, বরং জিয়ানার দিকে আরো এগিয়ে গেল। মাঠের সাইডে হঠাৎ হটকারিতার শব্দে তারা সেদিকে তাকায়। একটা ছোটখাটো জটলা সেখানে। একজন সেদিক থেকে এগিয়ে আসছিল, তাকে নিবিড় জিজ্ঞাসা করে। কি হয়েছে রে? আনিস মামারে তার পাওনাদার পিটাইছে। শেষ করতে পারল না সে। জিয়ানা ঝড়ের বেগে ছুটল সেদিকে। জটলা ঠেলে আগিয়ে গিয়ে দেখে আর কেউ না, সমুদ্র আর তাদেরই কয়েকজন মিলে মাটিতে পড়ে থাকা আনিসকে পা দিয়ে প্রহার করছে। জিয়ানার মাথা নিউরনগুলো সচল হলো, স্বয়ংক্রিয় স্নায়ু সচল হয়ে হাতে পায়ে নির্দেশ দিল অ্যাটাক। হাতের লাঠি দিয়ে এক পা সামনে আরেক পা পেছনে রেখে জোরে একজনের পিঠে প্রহার করলো। সে ছিটকে মাটিতে শুয়ে কেচের মতো মোচড়ামুচড়ি শুরু করে। তার পাশেরটা পা ফাঁকা ছিল বিধায় দুই পায়ের মাঝখানে ডিম বরাবর একটা লাথি দিল। এক মুহূর্তে জিয়ানার মনে হলো পুরুষ মানুষের সাথে ডিম জিনিসটা যায় না, তাহলে এটা কি? মাথা ঝাঁকিয়ে সেই চিন্তা হটিয়ে ফাইটিংয়ে মনোযোগ দেয়। মিডল রেখা বরাবর লাথি খাওয়া ছেলেটা সেখানে ধরে আর্তনাদ করে ওঠে। সমুদ্র গিয়ে জিয়ানার হাতের লাঠিটা কেড়ে নিয়ে হুডির মাথা টেনে ধরায় জিয়ানার পেট অল্প বের হয়ে যায়। ব্যাস, জিয়ানা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সমুদ্রের নাক বরাবর একটা ঘুষি মারে। নিবিড় আর মক্কু স্পটে আসতে আসতে মারপিট একচোট শেষ। অনেকেই মোবাইল বের করে ভিডিও করা শুরু করেছে। এদিকে সমুদ্র ভরা ক্যাম্পাসে একটা মেয়ের হাতে মার খেয়ে ফুঁসিয়ে উঠে হাত উঁচিয়ে জিয়ানার দিকে যেতে পেছন থেকে নিবিড় টেনে ধরে। ঘটনা এখন বড়ই গোলমেলে হয়ে গেছে। জিয়ানা মাটিতে পড়ে থাকা বয়স্ক লোকটাকে ধরে উঠানোর চেষ্টা করছে। ঠোঁট ফেটে গেছে লোকটার। টাকা না শোধ হয়ে যাওয়ার কথা মামা, আবার কি নিয়ে ঝামেলা তাহলে? ইসরে, অনেক রক্ত ঝরছে আপনার, দাঁতে লেগেছে? বলেই পকেট থেকে টিস্যু বের করে চেপে ধরল ওর ঠোঁট। সমুদ্র নিবিড়ের হাত থেকে নিজের হাত ঝটকায় ছাড়িয়ে নাকে হাত ঘষে বলে, কিসের শোধ? মেয়ের বিয়ের সময় টাকা ধার নিয়েছে, এখন মেয়ের বাচ্চা হয়ে গেছে, সুদ তো দেয় না, আসলেরও নাম নাই। আজ আবার আসছে ছোট মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা নিতে। ছোট লোকটার হয়ে আমি আমার কাজিনের কাছে ধার নিয়ে দিয়েছিলাম। অনেক টাকা সুদ দিয়েছি, বেতনের অর্ধেক টাকা সুদ দিতেই যাই। আসলে চেয়ে 3 গুণ টাকা দিয়ে ফেলেছি। এখন আমাকে মারুন কাটুন তবুও দিতে পারবো না। আর বিয়ের কথা শুনলেই সমুদ্র স্যার বলে বিয়ে দিতে টাকা লাগবে, তার চেয়ে আমাদের কাছে পাঠিয়ে দিন মেয়েকে। বলে আনিস চোখের পানি হাত দিয়ে মুছে। জিয়ানার হাত থেকে টিস্যু নিয়ে নিজে চেপে ধরল। জিয়ানা উঠে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলো, সুদখোরটা কে? আনিস আঙ্গুল দিয়ে সমুদ্রের পাশের ছেলেটাকে দেখালো। পাঞ্জাবি টুপি পরা, অথচ সমুদ্রের মতো জঘন্য একটা কাজ এই লোক করে। এরা রক্তচোষা বাদুরের চেয়েও ভয়ঙ্কর। কিছু টাকার সুদ দিয়ে সেটার ইন্টারেস্ট দিনের পর দিন তুলবে। আসল টাকাটাকে ছাড়িয়ে বহু টাকা খাবি, মেরে ধরে টাকা আদায় করবে। এই মানুষগুলো হচ্ছে জঘন্য সামাজিক কীট। নিবিড় এগিয়ে গিয়ে সুদখোর ছেলেটার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, আসল টাকা চেয়ে বেশি টাকা খেয়ে আবার কি চাস? এখানে এসে তুই কাজ জোরে হাঁটান দেখাস, হাত পা সব পিস পিস করে। যার জোরে হাঁটান দেখাস তাকে ভরে দিব। সমুদ্রের উপর রাগে তার শরীর রিরি করছে। সমুদ্রের মুখ অপমানে থমথমে হয়ে গেল। জুনিয়র সিনিয়র অনেকেই এখন এখানে দাঁড়িয়ে আছে। ছেলেটা নিজের এক ক্যারি করা ব্যাগ থেকে একটা দলিল আর একটা ব্ল্যাঙ্ক চেক বের করে বলে, জমির দলিল আর ওই চেক দিয়ে টাকা নিছে। আমরা আসল টাকা না পাইলে আমি মামলা করবো। জিয়ানা উঠে জিজ্ঞাসা করে, কত টাকা? 1 লাখ। জিয়ানা নিজের হুটির নিচ দিয়ে হাত ঢুকিয়ে গলার চেন খুলে এনে সামনে দিয়ে বলে, এটা গোল্ড দাম কত জানি না, আমার এইসবে আইডিয়া নেই, তবে 1 লাখ হবে। তারপর ছেলেটার হাত থেকে দলিল আর ব্ল্যাঙ্ক চেক কেড়ে নিয়ে দারোয়ান আনিসের হাতে দেয় আর চেনটা ছেলেটার হাতে দেয়। চলে আসার আগে সমুদ্রের দিকে তাকিয়ে বলে, আল্লাহ যেন আপনার ঘরে কোনো মেয়ে সন্তান না দেন, কারণ বাপের পাপ মেয়ে সন্তানের উপর বর্তায়। 2টা প্রাণের গু মাথায় থাকে, একটা চিংড়ি, 2 সাফাত সমুদ্রের। বলে নিবিড়ও সেখান থেকে চলে আসে। মুক্কু বেশ উঁচু গলায় বলে, ভাই নিয়মিত হাইকেন, না হলে গু সব মাথায় উঠে যাইতাছে। সমুদ্র রাগে সুদখোর ছেলেটাকে ধাক্কা মেরে হনহন করে বের হয়ে গেল সেখান থেকে। একটা মেয়ের জন্য নিবিড় এইভাবে অপমান করতে পারলো? এতদিনের বন্ধুত্বের কোনো দামই দিল? সমুদ্র কি জিনিস তা হয়তো এরা এখনো বুঝতেই পারেনি। ফোন বের করে কল করলো 1 নম্বরে। অপর প্রান্তে রিসিভ হলো। আসসালামু আলাইকুম আঙ্কেল।
বলেই বাইকে উঠে চলে যায়। জিয়ানা সাইকেলের কাছে গিয়ে দেখে প্রতিদিনের মতো আজও একটা আর্টিফিশিয়াল গোলাপ। মেজাজ খারাপ থেকে আজ ফুলটা ছুঁড়ে ফেলে সাইকেলে উঠে বসে মৌসুমী দূর থেকে দৌড়ে এলো। মৌসুমীর ওজন কমেনি, বরং বেড়েছে। সাথে তার আরেক বান্ধবী মিম। অন্যদিন হলে জিয়ানা বলতো, মিম একে মিম, মিম দ্বিগুণে ডিম। কিন্তু আজ সে নিষ্পৃহ। মৌসুমী আর মিম ফুচকা খেতে যাবে, তাই বগল দাবা করে জিয়ানাকে নেওয়ার জন্য ছুটে আসে। জিয়ানার এইসব ভুগিচুগি খাবার পছন্দ না, তবুও সমাজ মিলানোর জন্য মাঝে মধ্যে খায় ওদের সাথে। মেজাজ মিয়া যদি একটু ভালো হয় তাই ওদের সাথে গেল ফুচকা খেতে। নিবিড় শুয়ে আছে একটা ফ্লোরিং বিছানার উপর। বড় একটা বেডরুমে শুধু একটা ফ্লোরিং বেড, একটা কাবার্ড। এই ফ্ল্যাটটা নিবিড়ের। ফার্নিচার বলতে ড্রয়িং রুমে একটা ডিভানের সেট আর একটা টিভি, একটা সিঙ্গেল রুমে ওয়াল ক্যাবিনেট করা, সেখানে শুধু কবিতার বই, আরেকটা বেডরুম ভর্তি শুধু দেশি অস্ত্র, কিছু বিদেশি পিস্তল। ভুল করে কেউ যদি কবিতার ঘরে ঢুকে পড়ে নিবিড়ের সম্পর্কে সফট একটা ধারণা জন্মাবে। কারণ অনেক বিখ্যাত রাইটারদের অরিজিনাল বই তার কালেকশন আছে, যেমন ওডেসি, শেখ সাদির কাসিদা, প্যারাডাইস লস্ট, শাহনামা, দি ডিভাইন কমেডি, এছাড়া জীবনানন্দ দাশ, রবি ঠাকুর, নজরুল তো আছেই। এই রুমে এসে কেউ কি বলবে এটা একটা গুন্ডার বাসা? কিন্তু পাশের রুমে ঢুকে হকিস্টিক, রামদা, হামার, পকেট বোম বানানোর কাঁচামাল দেখলে মনে হবে এক মানুষের দুই সত্তা। নিবিড়ে হাত পা মেলে ছাদের দিকে তাকিয়ে আছে ধ্যান ধরে। তখনই ব্যালকনি থেকে অনবরত ভেসে এলো রিনরিনে একটা চিকন সুর, সুক সুক সুক, চাঁদ চাঁদ চাঁদ। নিবিড় একবার সেদিকে তাকিয়ে গলা উঁচিয়ে সাড়া দিল। হাজির। ব্যালকনি থেকে আবারও ভেসে এলো কবিতা কবিতা কবিতা। দিন দিন তোর লোভ বেড়ে যাচ্ছে সুখু। মোবাইলে টুং করে একটা মেসেজ আসার শব্দে পাশ ফিরে ফোনটা হাতে নেয়। মকু ও সেন্ড আ ভিডিও নোটিফিকেশন দেখে সেই অবস্থায় মেসেজটা ওপেন করে। জিয়ানা, মৌসুমী আরেকটা মেয়ে ফুটপাতে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। জিয়ানা ছাড়া বাকি দুইজন বেশ আগ্রহ নিয়ে খেলেও জিয়ানা অনাগ্রহে একবার মুখে দিয়ে দাঁড়িয়ে। ক্যামেরাটা এখন জিয়ানাদের দিকে আগাচ্ছে, আর সেটা এখন কাছে খুব। মৌসুমী জিজ্ঞাসা করলো, খাচ্ছিস না কেন? কেমন লাগছে? এমন বাতেলা জিনিস কেমনে খাস তোরা? মুখের মধ্যে মনে হচ্ছে জঙ্গলি গান্ধী পোকা পাত দিয়েছে। হো হো করে হেসে গড়াগড়ি খাওয়ার অবস্থা নিবিড়ের। হাসতে হাসতে উঠে বসে আবারও অন করলো ভিডিওটা। দিলি তো খাওয়ার 12টা বাজিয়ে? ওইটা দেশি ধনিয়া পাতার জন্য এমন গন্ধ, আমার তো বেশ ভালো লাগে। বলে আরেকটা মুখে তুলে মৌসুমী। খা ভাই, তোরাই খা, নাস্তা খা, না খাস্তা মাইয়া মানুষ কোথাকার। আব্বু ঠিকই বলে, দুনিয়ার অর্ধেক জিনিস বেহুদা, কারণ মেয়ে মানুষের স্বভাবই নাখরাবাজি। কি খায় কি করে নিজেও বোঝে না। হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বলে, এই আপনি ফোন ধরে এমনি ধরে আছেন কেন? ছবি উঠাচ্ছেন নাকি? দেখি তো ফোনটা। বলেই হাত বাড়িয়েছে। শেষ পর্যন্ত এই ভিডিও বার কয়েক ভিডিও দেখে হেসে নিল নিবিড়। তারপর উচ্চস্বরে আবৃত্তি করে, মানুষকে বানানোর সময় আল্লাহ বিভিন্ন ফেরেশতাকে পৃথিবীতে পাঠান মাটি আনার জন্য, কিন্তু মাটি নিজেই তার থেকে মাটি দিতে রাজি হয়নি। একে একে যখন সব ফেরেশতা বিফল হলো, তখন আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে নির্দেশনা দিলেন। তারপর আজরাইল যখন মাটি আনতে গেল, একইভাবে মাটি নিষেধ করলো, কিন্তু আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমের বাহিরে যাবেন না, তাই এক প্রকার ছিনিয়ে মাটি নিয়ে গেলেন আল্লাহর কাছে। আর আল্লাহ তখন তার এই কাজের জন্য তাকে জান কবজের নির্দেশ দিলেন, কারণ কেউ যখন মাটি আনতে পারেনি, একমাত্র আজরাইলই পারলো, তাহলে জান কবজের মতো কঠিন কাজ একমাত্র তারই হোক। তখন মাটি রাজি হয়নি, কারণ তার ভিতরে অসংখ্য রোগ জীবাণু আছে। সেই মাটি দ্বারা মানুষ বানানো হলে রোগে শোকে জীবন চলে যাবে। এই জন্যে মানুষের এই ছোট্ট দেহে অসংখ্য জানা অজানা রোগের বাস। সবচেয়ে জটিল রোগ হচ্ছে মস্তিষ্কের। তেমনই একটা রোগ হচ্ছে নিউরোসিস। নিউরোসিস বা সাইকোনিউরোসিস এমন একটা রোগ যেটার বাহ্যিক কোনো উপসর্গ নেই, কিংবা রোগীর পাশের ব্যক্তিটিও কখনো বুঝতে পারে না যে সেই রোগে আক্রান্ত রোগীর বাস্তবিক জ্ঞান, বুদ্ধি, চালচলন সবকিছু আর 10টা স্বাভাবিক মানুষের মতোই থাকে। তবে এরা মনে মনে প্রচুর সন্দেহপ্রবণ হয়ে থাকে, কাউকে বিশ্বাস করতে না পারে এবং সবাই তার ক্ষতি করবে এই মনোভাব পোষণ করে। সূচিবাহী সমস্যা কিংবা ফোবিয়ার মতো জটিল কিছু সমস্যার সম্মুখীন হয়। নিদ্রাহীন অতি কমন আরেকটা বৈশিষ্ট্য। প্রতিটা সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করে, কখনো কখনো নিজের সমস্যা নিজেই অস্বীকার করবে। ডাক্তার কিংবা মেডিসিন এদের ঘোর শত্রু। সুকনীল নিবিড় নিউরোসিস রোগে আক্রান্ত। নারী শরীর দেখলে তার ফোবিয়া হয়। নিজের মায়ের অনাকাঙ্ক্ষিত, সংসারের অনাকাঙ্ক্ষিত সন্তান, সে সাথে মায়ের পরকীয়া, পুরো পরিবারের খুন হওয়ার দৃশ্য ছোটবেলায় চোখের সামনে দেখায় মস্তিষ্ক তাকে আর স্বাভাবিক থাকতে দেয়নি। আজ পর্যন্ত কোনো নারী শরীর ছুঁয়ে এসে দেখেনি। যে সকল নারী তার কাছে নিজেকে মেরে দিত, সাথে সাথেই তার ফোবিয়া মাথায় চারা দিয়ে উঠত। প্রতিবার বেল্ট কিংবা চিকন বাঁশের লাঠি দিয়ে প্রহার করত সারা রাত।
যে পর্যন্ত না আহত ব্যক্তি জ্ঞান হারাতো কিংবা অন্য কেউ এসে নিবিড়কে থামাতো, ততক্ষণ সে মেশিনের মতো প্রহার করতেই থাকতো। মক্কু বদি সজীব শুধু জানে তার এই ফোবিয়ার কথা, সমুদ্র জানে না। সমুদ্র তার আপন মামাতো ভাই প্লাস বন্ধু, কিন্তু চরিত্র লাজবাব। অনেক মেয়ে নিবিড়ের কাছে এলে সমুদ্র তাদের সাথে ফুর্তি করেছে, এমনকি মিস তামান্নাও সেম। সেই থেকে তামান্নার সাথে সমুদ্রের ঘনিষ্ঠতা। জিয়ানার প্রতি নিবিড়ের দুর্বল হওয়াটাও স্বাভাবিক, কারণ জিয়ানা 8-10টা মেয়ের মতো না। চালচলন, কথাবার্তা, পছন্দ অপছন্দ একেবারেই গতানুগতিক কোনো মেয়ের কাতারেই পড়ে না। প্রিয় ফুপুর আদলের মেয়েটা মন মস্তিষ্কে 100% জুড়ে দখল করে নিয়েছে। তাছাড়া বৌদি আর মক্কুর মনিটাইজিংয়ের জিয়ানার অসংখ্য জিনিস নিবিড় জেনেছে। জিয়ানা তাদের পুরাতন বাসার আশেপাশে বেশ কিছুদিন ঘোরাফেরা করেছে, টোকাইদের দিয়ে বর্তমান নূরভিলাতেও নজর রেখেছে। তাছাড়া আজ কাকডাকা ভোরে থানার ডাক বক্সে কিছু একটা রেখে এসেছে। নিবিড়ের কাছে জিয়ানা একটা কমপ্লিট মিস্ট্রি বক্স। তাকে জয় করার নেশাও এক প্রকার কাজ করে নিবিড়ের মাঝে। প্রথম দিকে আগ্রহ না থাকলেও রাফিনের জিনিস কেড়ে নেওয়ার জন্য হঠাৎ যখন জিয়ানাকে নিয়ে ঘাটাঘাটি শুরু করলো, আস্তে আস্তে কৌতূহল, তারপর ভালো লাগা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হলেও বর্তমানে সেটা আসক্তিতে রূপান্তরিত হয়েছে। জিয়ানার আশেপাশে কোনো ছেলেকে সহ্য করতে পারে না, এমনকি আজ আরও একটা ভয়ঙ্কর কাজ করে ফেলেছে। জিয়ানার ফোন ট্র্যাক করে রেখেছে। তিমিরের কালো বর্ণের আজ কোথাও সাদা ছিটে ফোটা নেই। ঘোর অন্ধকারে শিহরণ জাগানো বাতায়নে খোলা বুকে সিনা টান করে হাতে মুঠো ফোন নিয়ে দাঁড়িয়ে রাফিন। আজ তার খোলাখুলি উত্তর চায়, তারপর না হয় বাবার সম্মুখীন হবে। 2বার কল দেওয়ার পরেও পিক করেনি হ্যালির ধূমকেতু। হ্যাঁ, রাফিন জিয়ানার নাম দিয়েছে হ্যালির ধূমকেতু। এই মেয়েকে না ধরা যায় না ছোঁয়া। মনে হয় শত শত আলোকবর্ষ দূরে কিংবা সর্বত্র বিরাজমান, অথচ কোথাও নেই। আবার কল দিয়ে চোখের সামনে এনে রাখলো ফোনটা। বলেন। বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে জিয়ানা। তুমি এখনো আমাকে ক্লিয়ারলি কিছু বলনি। প্লিজ আজ হেয়ালি করো না, আমার সারা জীবনের ব্যাপার জড়িয়ে আছে এতে। আমি তো ক্লিয়ারলি বলেছি, আর কিভাবে বলবো? আমি আপনার সাথে রেগুলার কথা বলতে চাই না, কারণ আজ কথা বলবো, কাল দেখা করতে চাইবেন, দেখা করলে ধরাধরি, তারপর ঝাঁপি পাপি, এসব আমার দ্বারা পসিবল না স্যার। আর বিয়ে করতে তো হবেই, আজ হোক আর কাল। আমার অন্য কাউকে বিয়ে করা পসিবল না, তাহলে সঞ্জনাকেই বিয়ে করতে পারতাম। আই এম অবসেস উইথ ইউ। আপনার পছন্দ যে লাজবাব, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে? তা না হলে সঞ্জনা আপুকে কেউ ডিচ করে? অবসেস ফবসেস বলতে কিছুই নেই। 3 কবুল যার নামে বলবেন, দেখবেন মন সায় না দিলেও 1 বছর পর অঙ্কুরিত হয়ে কেউ আপনাকে আব্বা ডাকছে। আর সাবধান, যদি চান তাহলে বিয়ের প্রস্তাব পাঠান। আমি আফগানিস্তানের রাজধানীর নাম 3 বার বলে দেব। রাফিনের হঠাৎ মনে হলো আকাশটা হাতের মুঠোয় চলে এসেছে। অতি আনন্দিত হলে মানুষ মাঝে মাঝে স্তব্ধ হয়ে যায়। রাফিনের অবস্থাও ঠিক তেমন হলো। কোনো শব্দ আসছে না দেখে জিয়ানা আবারও বলে, এই হলো বয়স্ক মানুষ নিয়ে সমস্যা। হ্যালো স্যার, স্ট্রোক করলেন নাকি আবার? ধুর, কি যুগ রে বাবা, পিতৃ সমতুল্য স্যার ছাত্রীর পেছনে ঘুরে। এইবার রাফিন ভারী গলায় বলে উঠল, একবার তোমাকে কাছে পাই জিয়ানা, বিশ্বাস করো, এইভাবে জ্বালানোর বদলা ভয়ঙ্কর আদরে আদরে উসুল করব। ঠিক কি অশ্লীল এ বেটা। আল্লাহ হাফেজ। বলেই খট করে কেটে দিল জিয়ানা। আর রাফিন ছাদের ফ্লোরে শুয়ে পড়ে হো হো করে অট্টহাসিতে ভেঙে পড়ে। ছাদের গরম ফ্লোর আজ মনে হচ্ছে গরম নরম রসগোল্লা। জীবন সুন্দর। সাইক্লিংয়ের জন্য জিয়ানার অলিগলির রাস্তা সব মুখস্থ ঠোঁটস্থ। বস্তির একটা দুধের বাচ্চা রেখে মা মারা গেছে। বাপটা হেভি খ্যাকড়। সে 7 দিনই আরেকটা বউ জুটিয়ে ফেলেছে। এখন এই বাচ্চার দায়িত্ব নিচ্ছে না। রাব্বির কাছে শুনে আজ বাচ্চাটাকে একটা অরফ্যানে রেখে আসলো। জিয়ানার হিসেব মিলে না ঠিক এই জায়গায়। এই গরিবগুলো বছরে ছাগলের মতো 4-5টা করে বাচ্চা পয়দা করার ক্ষমতাটা ঐশ্বরিক নাকি? এদিকে শালা বড় লোকের একটা বাচ্চার জন্য খেদিয়ে মরে। কারি কারি টাকা ঢালে, কামের কাম কিচ্ছু হয় না। ভালো খেয়ে পড়ে কি এদের মেশিনারি সব নষ্ট হয়ে যায় নাকি? হঠাৎ সাইকেলে পা চালানো বন্ধ করলো একটা ভাবনায়। রাফিনের তো 30 আপ। এই ব্যাটার সব ঠিকঠাক আছে নাকি জং ধরে গেছে? ফিক করে হেসে দিয়ে মনে মনে আওড়ালো। নাস্টি মাইন্ড। হঠাৎ একটা কুকিয়ে ওঠার শব্দ শুনে কান খাড়া করলো জিয়ানা। ডানের বাঁকে সাইকেল হাঁটিয়ে নিয়ে নিশ্চুপ পায়ে কিছুটা এগিয়ে গিয়ে শব্দের উৎস হদিস করতে চমকে গেল। মিস তামান্নাকে মিলে কয়েকজন মিলে জোর জবস্তি করে একটা কালো গাইস
মিস তামান্নাকে কয়েকজন মিলে জোর জবরদস্তি করে একটা কালো হাইস গাড়িতে উঠাচ্ছে। জায়গাটা পুরাতন জিনিসের গোডাউন বলে মনে হচ্ছে, একেবারে নিরিবিলি। কিডন্যাপার 5 জন, এতজন পুরুষের সাথে সে পারবে না। চট করে নিবিড়ের মুখটা চোখে ভেসে উঠল, যেন ঘাড় বাঁকিয়ে সুরমা পড়া এক চোখ সহ ভ্রু কপালে উঠে জিজ্ঞাসা করলো, কি? আনমনে হেসে দিল জিয়ানা। মস্তিষ্কের খেলা বড্ড গোলমেলে। তা না হলে ঝামেলায় পড়লে এই ভণ্ড নেতার কথা মাথায় আগে আসতে হবে কেন? ফটাফট ফোন বের করে কল দিয়ে এগিয়ে গেল সেদিকে। কাবলিওয়ালা চাপাতলি বস্তির পাশের কাশেমের লন্ডির গলির ডান চিপায় আপনার এক্স নায়িকা তামান্নাকে কিডন্যাপের চেষ্টা করা হচ্ছে। 4-5 জন মিশা সওদাগর আছে, আমি একা পারবো না, সাহায্য পাঠান। আল্লাহ হাফেজ। ফোনটা ব্যাগে ভরে চেন আটকিয়ে 2 হাতে শক্ত করে ব্যাগের হাতল ধরে ওই বলে শীষ দিল। গুন্ডাদের কার্যক্রমে ব্যাঘাত ঘটায় হাত থেমে জিয়ানার দিকে তাকালো সবাই। তামান্নার হাত আর মুখ বাঁধা। জিয়ানা কালক্ষেপণ না করে ব্যাগ দিয়ে সামনের জনার মুখে দিল একবারে। পাশেরটার পেটে এক লাথি দিল, কক করে একটা শব্দ হলো। কুকিয়ে উঠে বসে পড়ল লোকটা। তামান্না অবাক চোখে দেখছে জিয়ানার কৌশলের মারপিট। তামান্নাকে ছেড়ে 2 জন এগিয়ে এলো। একজন পকেট থেকে একটা ছুরি বের করে মুখে খুব বাজে ভঙ্গি করে জিয়ানাকে বলে, মাগি হাঁটি হাঁটি পা করে নিজেই শিয়ালের কাছে চলে আসছে দেখি। তাই মামুনি মাস্কটা একবার সরাও, অ্যাক্সেল হিরোইনটাকে দেখি একটু। ততক্ষণে মার খাওয়া 2 জন উঠে দাঁড়িয়েছে। জিয়ানা নিজেকে তামিল হিরো ভাবতে শুরু করলো। পদার্থবিজ্ঞানকে বুড়ো আঙ্গুল দেখে হিসেব করছে বুলেট গতিতে কিভাবে এদের কুপকাত করা যাবে। আস্তে করে চেন অল্প খুলে হাতে ঢুকালো ব্যাগে। কাঙ্ক্ষিত বোতলটা ধরে বলে উঠল, এই হিরোইনকে ছাড়, ওই ম্যাডামকে দিয়ে কি কাজ? ওনার সাথে জবরদস্তির কি আছে? একে একে গেলেই তো পাবি সব। উনি অনেক উদার, কাউকে ফেরান না, তাই না মিস তামান্না? সরি মিসেস কাঞ্চন। তামান্না সোজা হয়ে দাঁড়িয়ে জিয়ানার দিকে বেচারি দৃষ্টিতে তাকিয়েছে। এর মাঝে একজন ভিলেন ফট করে এগিয়ে এসে জিয়ানাকে ধরবে এমন সময় ব্যাগ থেকে হাত বের করে পেপার স্প্রে করলো। চোখে ছিটকে আর্তনাদ করে পড়ে গেল সে। পাশের জনকে স্প্রে মারলো, কিন্তু সে আগে থেকে এই সাবধান হওয়ায় কাজ হলো না। ডান সাইডের একটু পেছন থেকে এসে একজন খুর দিয়ে হাতে একটা টান দিল। জিয়ানা বুঝে উঠে সরে যাওয়ার আগে খুরের আঁচড়ে ডান হাতের বাহুতে লেগে গেছে। 2 পা পিছিয়ে হাতের দিকে না থেকে 1 পা দিয়ে লোকটার গোপন অঙ্গে একটা কিক মারলো। লোকটার চোখ মনে হয় টেরা হয়ে গেল জায়গা মতো মার খেয়ে। হাতের জ্বলুনিতে টের পেল রক্তে ভিজে উঠেছে শার্টটা। জিয়াউল বলেছে, যুদ্ধে কখনো আঘাতপ্রাপ্ত হলে সেদিকে মনোযোগ দিতে নেই, তাহলে সফল হওয়ার চান্স 50% কমে যায়। আঘাতটাকে যদি শক্তিতে রূপান্তর করতে পারো তবে তুমি নিশ্চিত জয়ী। কিন্তু জিয়ানার এই মুহূর্তে মনে হচ্ছে সস্তা ডায়লগ সেটা। আঘাত আবার শক্তি হয় কিভাবে? হাত ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। এখন যদি সে মনে করে এটা ব্যথা না, কেউ বরফ ঘষে আরাম দিচ্ছে, সেটা কি ফ্যান্টাসিতে ভোগা হয়ে যাবে না? আব্বু ওয়াজ রং। আঘাত ইজ আঘাত, এটা কখনো শক্তি হতে পারে না। আজ যদি বেঁচে ফিরে তবে আব্বুর ফিলোসফির একটা ভুলতা প্রমাণ করতে পারবে। একজন এসে জিয়ানার পেছন থেকে শক্ত করে ধরে ফেললো। জিয়ানা হাই হাই করে উঠে বলে, আরে হারামজাদা, শুক্রিয়া তোকে এইভাবে ধরে আমাকে সাহায্য হলো এতে। ততক্ষণে 2 জন সামনে এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, এত তেজ আর শক্তি কোথায় পাচ্ছ মামুনি? আমরা এক্ষুনি কমিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর কিছু সাহায্য লাগবে মামুনি? একজনের সাপোর্ট পেয়ে জিয়ানা নিজের 2 পা শূন্যে তুলে কাছের জনার বুক বরাবর লাথি দিল। পাশেরটাকে 2 পায়ের মাঝখানে বাঁধিয়ে একটা মোচড় দিল, ফলে পেছনে হাত ধরা ছিটকে পড়লো। সাথে জিয়ানাও মাটিতে পড়ে ডিগবাজি দিয়ে দাঁড়িয়ে গেল। তখন 3টা বাইকের শব্দে ফিরে তাকিয়ে দেখে নিবিড় মুখ্য বৌদি সজীব, সমুদ্র আরেকজন অচেনা ছেলে 3টা বাইকে করে এসে দাঁড়ায়। 5 পান্ডার এবার কাচুমাচু শুরু হলো। জিয়ানার আঘাতে তারা কুপকাত। এখান থেকে পালানোরও জায়গা নেই। জিয়ানা বুঝে গেছে তার এখানে আর কাজ নেই, তাই মাটি থেকে ব্যাগ আর বোতল ক্যাপ তুলে ঝেড়ে নিল। ব্যাগে সব ভরে সাইকেলের কাছে চলে গেল। এখন তার শরীর টলছে। হঠাৎ মনে হলো ক্যাম্পাস থেকে তাড়াহুড়ে বের হয়ে যাওয়ায় দুপুরে মিল মিস করেছে। এখন আবার ব্লাড লসে শরীরে হয়তো সুগার ফল করছে। সমুদ্র দৌড়ে তামান্নার কাছে গেল। মক্কু আর বদি গুন্ডাগুলোকে কয়েক ঘা দিয়ে মাটিতে বসিয়ে রেখেছে। নিবিড় বাইকের কাছে হাত বুকে বেঁধে দাঁড়িয়ে জিয়ানাকে দেখছে। সজীব এগিয়ে এসে জিয়ানার কাছে দাঁড়াতেই আর্তনাদ করে ওঠে, জিয়ানা, তোমার তো পুরো শার্ট ভিজে গেছে ব্লাডে। বাইকে ওঠো, এখনই হাসপাতালে যেতে হবে। জিয়ানা হাত উঠিয়ে বলে, ইটস ওকে ব্রো, নাথিং সিরিয়াস। বাড়ি গিয়ে ড্রেসিং করলেই কেল্লাফতে, ইটস নট আ বিগ ডিল। বলে সাইকেলে হাত দিয়েছে। তখন হঠাৎ ভুল করে নিজের হাতের দিকে তাকিয়ে ও নো শিট।
বলে ঢলে পড়ে গেল মাটিতে। সজীব হাত বাড়িয়েছে জিয়ানাকে ধরবে, তখনই পেছন থেকে তার শার্টের কলারে টান দিয়ে কেউ পেছনে সরিয়ে দিল। সজীব ব্যালেন্স হারিয়ে মাটিতে বসে পড়ে। নিবিড় এগিয়ে গিয়ে পকেট থেকে রুমাল বের করে জিয়ানার হাত বেঁধে দেয়। তারপর কাপা হাতে গালে এক আঙ্গুল দিয়ে ট্যাপ করে ডাক দিল, এই গুন্ডি মেয়ে, এই যে চাঁদ। কয়েকবার হাত বাড়িয়ে আবারও হাত গুটিয়ে নিচ্ছিল দেখে সজীব বলে, বাইশন, তোর অপেক্ষা বসে থাকা ঠিক হচ্ছে না। এইটুকু শরীরে আর কতটুকু রক্ত থাকে, সব পড়ে যাচ্ছে। আমার শ্বশুরের ট্রেনিংপ্রাপ্ত সোলজার এইভাবে আমার সামনে মরে গেলে তার বড় মেয়ে আমাকে ফাঁসিয়ে দেবে। আমাকে নিতে দে, সরবাই। নিবিড় খপ করে জিয়ানার হাত ধরে একটানে পাজা কোলে তুলে নিয়ে হনহনিয়ে হাঁটা ধরল। সজীব বদি আর মুগ্গু স্তব্ধ হয়ে চেয়ে দেখে। পরক্ষণেই বদি সজীবকে ইশারা দিল তার সাথে যেতে। তারা এই দিক সামলাবে। নিবিড় হাঁটছে ঠিকই, কিন্তু হঠাৎ তার অন্তর্গত কোন্দল শুরু হলো। যে চোখ আর বজ্র কঠিন হৃদয় নারীর শরীর দেখলে ঘৃণা ডিডি করে উঠত, সেই বলবান হৃদয়ে ছোট্ট নরম নারী শরীরের স্পর্শে কেমন অসার আর আবেশ অনুভূত হলো। টেনে টেনে পা ফেলতে হচ্ছে, পা দুটো কয়েক মন ভারী মনে হচ্ছে। একবার ভাবলো ফেলে দেবে রাস্তায়, এসব আদিক্ষেতা সুগনীল নিবিড়ের ডিকশনারিতে নাই। পরক্ষণে ভাবলো থাক, প্রাণ খুলে অনেকবার হাসানোর জন্য এইটুকু করাই যায়। রাফিন মামুন ইসলামের রুমের কাউচে বসে আছে মাথা নিচু করে। মামুন ইসলাম রাফিনকে কিছু কথা বলবে তাই ডেকে পাঠিয়েছেন। আমি তোমাকে আমার মন মতো মানুষ করেছি, পিতা হিসেবে যত রকম ফ্যাসিলিটি দরকার আছে সব দিয়েছি, এবং তুমি একজন চমৎকার মানুষ হিসেবে গড়ে উঠেছ। আমি অবশ্যই অনেক গর্ববোধ করি তোমাকে নিয়ে। সেই গর্বের জায়গা থেকে একটা জিনিস চাইব তোমার কাছে বাবা, বিনিময় চাচ্ছি না, কিন্তু পিতা তার পুত্রের কাছে একটা আর্জি জানাচ্ছে, শুধু তুমি কি সেটা পূরণ করবে রাফিন? রাফিনের কাছে এই মানুষটা অতি শ্রদ্ধার মনুষ্যত্বের প্রতীক। নিজের পিতৃবিয়োগের পরও আপন ছায়ায় আগলে রেখেছেন দুই ডানার নিচে। যেমনটি করে একটা মা পাখি তার সন্তানদের আগলে রাখে, ঠিক তেমন করে উনি একটা কিছু চাইবে আর রাফিন সেটা দিবে না, তা কখনোই হবে না। মাথা অল্প উঁচু করে বলল, বাবা, আপনার আর্জি হবে কেন? আমাকে আদেশ করুন, আমি সব সময় চেষ্টা করব আপনার গর্বের কারণ হতে। মারহাবা, এ না হলে আমার পুত্র। বলেই একটা A4 সাইজের ফটোবেড সাইড টেবিলের ড্রয়ার থেকে বের করে রাফিনের হাতে দিয়ে আবারও বললেন, এই মেয়েটা খুব অসহায়, কয়েক মাস আগে তার বাবা মা মারা গেছে। আমরা খুব কাছের মানুষ ছিলেন তিনি। এখন দুইটা মেয়ে নিয়ে তার মা খুবই বিপদে আছে। আমি বড় মেয়ে সাবাকে তোমার বউ হিসেবে সিলেক্ট করেছি। ধক করে উঠল রাফিনের পাঁজরের ভেতরের ব্লাড সার্কুলেশনের মেশিনটা। হাত উপরে উঠালে যেমন চারটা চেম্বারের ব্লাড সার্কুলেশন শুরু করে, ঠিক তেমনই রাফিনের মনে হচ্ছে। ভেতর বাড়ির প্রচণ্ড অস্থিরতা বাহিরে প্রকাশ না করে ফটোটা নিজের দিকে টেনে নিয়ে এক পলক দেখল, কিন্তু হায়, এখানে তো জিয়ানার মুখ দেখা যাচ্ছে। মনে হচ্ছে চোখ মেলে রাফিনকে বলছে, কি স্যার, বিয়ের দাওয়া দিবেন নাকি? ফট করে মাথা তুলে রাফিন বলে বসলো, বাবা, এই মেয়েটাকে খুব অল্প বয়সী মনে হচ্ছে। 18 হয়েছে, আর মেয়েদের বয়স অল্প হলেই ভালো। এরা সংসারী হয়, সাথে লক্ষ্মীমন্ত হবে। বয়স বেশি মেয়েদের মাঝে একটা পুরুষত্বা চলে আসে, তখন এরা আর পার্টনারের কথা দাম দেয় না। অল্প বয়সী মেয়েরা হচ্ছে নরম কাদার মতো, যেমন ইচ্ছে করে নেওয়া যায়। বাবা, আমার একটু সময় লাগবে, ভেবে জানাবো আপনাকে। সে তুমি নিতেই পারো, কিন্তু আমি যে একটা অপরাধ করে ফেলেছি রাফিন। রাফিন চুপচাপ মামুন ইসলামের মুখের দিকে চেয়ে বোঝার চেষ্টা করলো পরবর্তীতে কি বলতে পারেন। হিয়া বড্ড আনচান শুরু করলো, আর ভাবলো এখন জিয়ানার কথা বলে দিবে। আবার ভাবলো সময় নিয়ে আস্তে ধীরে বলাই ভালো হবে। গলা খাকারি দিয়ে মামুন ইসলাম বললেন, কাল আমি শফিকুলের মেয়ের সামনে সাফাকে দেখতে গিয়ে কথা দিয়ে এসেছি, এমনকি তাদের অসহায়ত্ব দেখে আমার হাতের আংটিটি দিয়ে চিনি পান করে আসছি। আমি কি ভুল করে ফেলেছি বাবা? রাফিনের হঠাৎ মনে হলো পায়ের নিচের মাটিটা নড়ে উঠল। ভূমিকম্পের ন্যায় শরীরে একটা ঝাঁকুনি অনুভূত হলো, যেন সকল কিছু সাইডে রেখে আস্তে করে মাথা দিয়ে না করে বুঝালো কোনো ভুল হয়নি। মামুন ইসলাম সন্তুষ্ট চিত্তে বলে ওঠেন, তাহলে সামনে শুক্রবার আকরটা সেরে ফেলবো। রাফিন আস্তে করে উঠে রুমের বাহিরে বের হলো।
এক জীবনের কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ যে এইভাবে আসবে সেটা কালক্রমেও কি চিন্তা করেছিল। সত্যি জীবন আনপ্রেডিক্টেবল। তোমাকে নোয়ান্স শিখতে হবে জিয়ানা। সব জায়গায় বেকুবের মতো ঝাঁপিয়ে পড়লেই হবে না। ইউ শুড প্র্যাকটিস মোর। বলেই কঠিন মুখ করে দাঁড়িয়ে আছে জিয়াউল হক। জিয়ানা বুঝলো বাপের মাথা গরম আছে, কারণ ওনার মেজাজ কেবল হাই থাকলে এনাদেরকে তুমি করে ডাকে। হাসপাতালের বেডে শুয়ে দেওয়ার পর জিয়ানা সেন্স আসছে। অবশ্য তার এই বেহেড হয়ে যাওয়ার ব্যাপারটা অদ্ভুত। কানার মস্তিষ্ক সচল থাকে, মানে সে সব শুনতে আর বুঝতে পারে, কিন্তু শরীরে কোনো সার থাকে না, প্লাস তাকাতে পারে না। হিমোগ্লোবিন কম থাকায় ছোটবেলায় একবেলা মিল মিস দিলে এই টপাটপ ফিট খেত। অবশ্যই স্কুলের অ্যাসেম্বলিতে ফাঁকি মারার জন্য মাঝে মধ্যে ভং যে করতো না তা না, তাতে বেশ ফায়দামান হতো। কিন্তু জিয়াউল রিটায়ারের পর তার জীবন তেনা পোড়া করে ছেড়েছে বাপরূপী এই ক্যাপ্টেন হাং। জেনি জিয়ানার কাছে এসে বসে মাথায় হাত বুলিয়ে বাবার উদ্দেশ্যে বলে, আহা, আব্বু এখন বকে না তো। এতটুকু রক্ত পড়েছে দেখে মুখটা কেমন ফ্যাকাশে দেখাচ্ছে। জিয়ানা একটা ফার্স্ট ক্লাস হাসি দিল, তার উপর উঠে বসে চারিপাশ দেখতে লাগলো। সরকারি হাসপাতাল মনে হচ্ছে, কারণ হাসপাতালের অবস্থা হচ্ছে ঠিক কোম্পানি কা মাল দরিয়ামে ঢাল টাইপ। বিশাল বড় রুম, কিন্তু বেড কয়েকটা, আবার মোজাইক করা ফ্লোর। জিয়ানা আশেপাশে তাকিতুকি করছে দেখে জেনি জিজ্ঞাসা করলো, কিছু লাগবে? ওয়াশরুমে যাবি? ভণ্ডগুলো কই আপি? ভণ্ড নেতা আমাকে রাস্তায় ফেলে দিতে চেয়েছিল। বেটা তোর প্রেমিকাকে বাঁচালাম, কই কৃতজ্ঞ হবি তা না, নিমখরাম কাবলিওয়ালা কোথাকার। ওই কি বের করছিস? তুই কি মাথায় আঘাত পেয়ে পাগল হয়ে গেলি? তোমার ওন্দাবিলে ওরফে তন্দা প্রেমিক কই? জিউ, এসব কি নাম? তখনই আঞ্জুমান আর সজীব ভেতরে এলো। সজীবের হাতে পলিথিন ভর্তি ওষুধ। আঞ্জুমান এসে জিয়ানাকে চুমু খেলো। ওনার চোখ চিকচিক করছে জলে। জিয়ানা হেসে বলে, বসকর পাগলি, রুলায়েগা ক্যা? আঞ্জুমান কাদার বদলে হেসে ফেললেন, তারপর পিঠে একটা চর বসালেন। অনেক হয়েছে এসব। আমার মেয়েকে তুমি এসব ভুং ভাং শিক্ষা দিয়ে পুরা বদলিয়ে দিয়েছো জিয়া। আর যদি ভয়ঙ্কর কিছু ঘটতো তবে কি হতো ভেবেছো? জিয়াউলের দিকে তাকিয়ে রাগি রাগি কণ্ঠে বললেন আঞ্জুমান, অল্প বিদ্যা ভয়ঙ্করী। ওকে আমি কি গলিতে মারামারি করতে শিখিয়েছি এইসব? ইটস কল সোশ্যাল অ্যাওয়ারনেস আপু। একটা মেয়েকে কিডন্যাপ করছে আর আমি দ্য গ্রেট জিয়াউলের মেয়ে লুকিয়ে লুকিয়ে দেখবো শুধু? হ্যাঁ, হুম, কভি নেহি। আর ফিকার নট। এইবার ছোট্ট একটা ভুল করেছি, কিন্তু নেক্সট সেটা আমার জন্য শিক্ষা স্বরূপ। আমার মিলটা মিস না হলে এটুকু ইনজুরিতে জিয়ানার কিচ্ছু হয় না। সজীব গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে বলল, আঙ্কেল নিবিড় জিয়ানার সাথে একটু কথা বলবে। আসলে কিডন্যাপের ব্যাপার তো, থানা পুলিশের ঝামেলা আছে তাই। আচ্ছা ঠিক আছে, বলুক, আমরাও থাকি, সমস্যা কি? জিয়াউল জিয়ানার বেডে বসতে বসতে বলে। তখন নিবিড় এলো। অফ হোয়াইট পোলো শার্ট পরা, বুকের একপাশের রক্তের ছাপ স্পষ্ট। জিয়ানার মাথা ঘুরিয়ে দেখে, আর জেল দেয়নি মনে হয়। চুলগুলো বেশ এলোমেলো। জিয়ানার উইক আর নিবিড়ের চুলের সাইজ সমানই। এই চুলে সুন্দর একটা ঝুটি হবে। কোনোদিন সুযোগ হলে এই ভণ্ড নেতাকে একটা তাল গাছের মতো ঝুটি করে নজর ফোঁটা দেওয়ার শখ জাগলো জিয়ানার। তার শখ কাচের মতো চুরমার হয়ে গেল নিবিড়ের গমগমে আওয়াজে। এই মেয়ের সাথে আমার একা একটু কথা বলা দরকার, আর্জেন্ট। জেনি ফট করে উঠে দাঁড়ালো। আঞ্জুমান আগে থেকেই দাঁড়ানো, কিন্তু জিয়াউল অনর। ওনার কি মাথা খারাপ? ওনার মেয়েকে একা রুমে একটা গুন্ডার কাছে রেখে যাবেন? কদাপি নেহি। আরও চেপে বসলেন। জিয়ানা তার বাপের ভেতরের খবর বুঝতে পেরে ঠোঁট টিপে রাখলো। আপনাকে কি আলাদা নোটিশ দিতে হবে মাইশা? নিবিড় আরও কড়া গলায় বলল। জিয়াউল অতি আশ্চর্য হয়ে দেখলো এই ভদ্র চেহারার অভদ্র ছেলেকে। কাছে কোলের কেউ হলে চাপকে পাছার ছাল তুলে দিতেন, কিন্তু ওনার মেয়েকে এই ছেলে হাসপাতালে এনেছে। সেই কৃতজ্ঞতা থেকে আস্তে করে বাহিরে বের হয়ে গেল। কিন্তু এই যাওয়া মানেই সেই যাওয়া না। উনি একদম দরজা ঘেঁষে দাঁড়িয়ে। জেনি আর আঞ্জুমানের মুচকি মুচকি হাসছিল, কিন্তু সজীব অতি বিরক্ত। মেয়েদের প্রতি এই সুউচ্চ ভদ্রলোকের বাড়াবাড়ি রকমের খেয়াল তার ভালো লাগছে না। নিবিড় জিয়ানার কাছে এগিয়ে গিয়ে অল্প ঝুঁকে প্রশ্ন করবে, তখনই খেয়াল হলো জিয়ানার চোখ বাদামি, আমাদের মতো কালো না। এমনকি মনিটা স্বাভাবিকের চেয়ে একটু বড়। চশমা পরে থাকায় বোঝাই যায় না। একটা শুকনো কাশি দিল এবং আরেকটা কাশি দিল। প্রশ্ন গুলিয়ে ফেলেছে দেখে জিয়ানা গাইল, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, ফুল নিতে নিতে বারে বারে কাশতে। হোপ বলেই ধমকে উঠে নিবিড়। হঠাৎ ধমকে চমকে গান বন্ধ হয়ে গেছে তার। টুকু টুকু করে চেয়ে বলে,
আরে আপনাকে স্বাভাবিক করতে তো গিয়েছি, এই জন্যই বলে ভালোর কাল কাল নেই। বাকওয়াজ বন্ধ। যা যা প্রশ্ন করব ঠিক ঠিক উত্তর দিবা। জিয়ানা বাধ্যমের মতো ঘাড় কাত করলো। দিবে উত্তর। তামান্নার পেছনে গত 3 দিন ফলো করছো কেন? মানে? তোতা পাখির মতো একটা প্রশ্ন এর একজুড়ি উত্তর দেওয়া দেখে নিবিড় হা হয়ে গেল। মৌসুমি সব জেনে গেছে। শাট আপ। বড্ড বাজে বকছো তুমি। যা প্রশ্ন করব শুধু সেটারই উত্তর দিবে, নাহলে কানের পিঠে একটা থাপ্পড় দিব। আমাদের পুরাতন বাড়ি আশেপাশে ঘুরঘুর করে কেন? আপনার চেলাদের ঘোল খাওয়ানোর জন্য। তারা 24 ঘন্টা আমার পেছনে আঠার মতো লেগে থাকে। বিশ্বাস করলাম। থানার সামনে পোস্ট বক্সে কাল ভেতরে কি রেখেছো? জিয়ানার মুখ এবার টান টান হয়ে গেল। তখনই হুড়মুড় করে জিয়াউল হক ঢুকে পড়ে বলল, শেষ কথা বলা? জিয়ানাকে সিট ছেড়ে দিতে হবে। আরেক পেশেন্ট এসেছে, নেমে আয় আম্মু, আসতে পারবি? জিয়ানা ফটফট উঠে গুনগুন করে এগিয়ে ওঠে। भोला भाला था, सीधा साधा था, मैं तो नादान था, दुनियादारी से होशियारी से मैं तो अनजान था। আমাদের সমাজের 51বর্তী পরিবারগুলোতে পুরুষেরা স্ত্রী সন্তানদের প্রতি খুবই বিরূপ আচরণ করে থাকেন। তারা মনে করেন স্ত্রী সন্তানের প্রতি যত্ন কিংবা গুরুত্ব দিলে পরিবারের অন্যান্য সদস্যরা ভালো চোখে দেখে না। এমনকি অনেকেই মনে করে থাকেন একে পুরুষত্বে প্রশ্ন উঠতে পারে। তাই বাবারা নিজেদেরকে একটা শক্ত দেয়ালে আবদ্ধ করে রাখতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখা যাবে বেশিরভাগ সন্তানরা নিজের পিতাকে আপনি সম্বোধন করে থাকে, কারণ তারা এটাই জেনে বড় হয়েছে বাবা মানেই সম্মানের, বাবা মানেই ভয়, আর বাবা মানেই পর। নিবিড়ের ক্ষেত্রেও সেটাই হয়েছে। নিবিড় বলতে সুখনীল নিবিড় চেনেন নিশ্চয়ই। জিয়ানা ফটাফট উঠে গুনগুন করে গিয়ে ওঠে। বলেই সিগারেট অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে রাখলেন আধা পাকা এক ভদ্রলোক। উনি নিবিড়ের বড় মামা শ্যামল হাসান। জিয়াউল হক আর জিয়ানা এসেছে ওনার কাছে। উনি মামুন ইসলামের প্রতিপক্ষ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনি বেশ জনপ্রিয়তা পেয়েছে এইবার। আঙ্কেল কাইন্ডলি একটু খুলে বলুন প্লিজ। আমরা যে ওসিকে ভরসা করছি, উনি যদি বিক্রি হয়ে যান, তবে সব থেকে বেশি বিপদে তো আমি আর আব্বুই পড়বো। আব্বু আমাকে যদিও পুরোপুরি খুলে বলেনি, তবু আমি মন থেকে কোনো আগ্রহ পাচ্ছি না। যতদূর জেনেছি মামুন ইসলাম বেশ জনদরদী এবং নিষ্ঠাবান। বরং যত প্রকার অপকর্ম সব নিবিড় করে থাকে, তাহলে শুধু শুধু ওনাকে এক্সপোজ করে কি লাভ? জিয়ানা সোফায় হালকা হেলান দিয়ে প্রশ্ন করল, নিবিড় কিন্তু প্রায় 10 বছর থেকে একা থাকে। আমার কাছে কেন, তার মায়ের কাছেও যায় না। আমার সন্ধানে যেটা বের হয়েছে, নিবিড়ের সমস্যা আছে, মানসিক সমস্যা, কাইন্ড অফ স্যাডিস্ট অ্যাপ্রোচ। বলেই কফির মগ হাতে তুলে নিল। হ্যাঁ, এটা আমিও বুঝতে পারছি, মানে যে ওনার একটা কিছু ঝামেলা আছে। আমাকে কিছুদিন আগে হসপিটালে নিয়ে গিয়েছিল উনি আর আমার আপুর ফিয়ন্সে। যদিও আমি বের ছিলাম, কিন্তু ওই অবস্থাতেও পারিপার্শ্বিক কথাবার্তা শুনতে পাই আমি। তারপর সেদিনের ঘটনাটা ভাবলো জিয়ানা। একটা অটো ডেকে নিবিড় আর সজীব উঠে বসে জিয়ানাকে নিয়ে। প্রচন্ড ট্রাফিক জ্যামের সময় হর্ন আর বিকট শব্দ দূষণে যেমন লাগে জিয়ানার কানে তেমন শব্দ হচ্ছিল, সাথে কাছের সবার কথাও শোনা যাচ্ছিল। ভাই তুই কি মেডিসিনগুলো নিচ্ছিস? সজীব বেশ আগ্রহ নিয়ে প্রশ্ন করে, না, তোর যদি টাকা কামড়াকামড়ি করে তাহলে ওইসব বালছালে মেডিসিন কিনতে থাক। বলে জিয়ানাকে আরেকটু বুকে চেপে ধরল। হাইট আর প্রপার ডায়েটের কারণে জিয়ানার ওয়েট 53 থেকে 55 থাকে অলওয়েজ। বলবান বাহুবলী আসলেও একটা প্রাপ্তবয়স্ক মানুষকে কোলে নিয়ে থাকা বেশ হিমশিমের কাজ। তারপর নিবিড়ের কাছে মনে হচ্ছে এটা মেয়ে না, তুলার বস্তা, যেখানে হাত রাখছে ডেবে যাচ্ছে। অসংখ্য অস্বস্তি আর নতুন অনুভূতির দাবানলে যখন নাকানি চুবানি খাচ্ছিল নিবিড়, তখন সজীব প্রশ্ন করে, ভাই তুই মনে হয় সুস্থ হয়ে গেছিস। তুই মাইয়া মানুষ কোলে নিয়ে আছিস, এই জিনিসও বেঁচে থাকতে দেখতে পারবো ইয়ার জিন্দিগিতে কল্পনা করিনি। আমার মনে হয় তুই জিনিয়ার প্রেমে পড়ছিস। বালার জ্ঞান জ্ঞান যদি বন্ধ না করিস সজীব, কসম এক্ষুনি এই মেয়েকে কোল প্লাস গাড়ি দুটো থেকেই ফেলে দিব। মুখ বন্ধ রেখে হাতটা চেক কর, মনে হচ্ছে ব্লিডিং বন্ধ হয়নি। হালা মস্কামে তবু ভাঙবে না। বলে জিয়ানার হাতের রুমাল আরেকটু টাইট করে বেঁধে দিল সজীব। সবকিছু না বলে শুধু মেয়েলি সমস্যা আছে এইটুকু উল্লেখ করে জিয়ানা। শ্যামল হাসান কফিটা পুরোটা শেষ করে বলে, শুধুমাত্র মেয়েদের যন্ত্রণা দেখেই সে সুখ অনুভব করে, বেশিরভাগ সময় নিজের মাঝেই থাকে না। এইসবের কারণ তার মায়ের প্রতি একরাশ ঘৃণা। তোমাকে পুরোটা বলছি শোনো।
স্বপ্না মানে নিবিড়ের আম্মার বয়স তখন 17, ক্লাস 9-এ পড়ে, স্থানীয় বালিকা উচ্চ বিদ্যালয়ে। হাস্যোজ্জ্বল স্নিগ্ধা কিশোরীর নজর কাড়ে মামুন ইসলামের। রাস্তায় উত্ত্যক্ত করা, টিচ করা তখন ইয়াং মামুনের নিত্যদিনের অকাজ। বাবা স্থানীয় চেয়ারম্যান, সে ছিল সর্বের সেরা, বাংলায় যেটাকে বলে এক মাল সামাল টাইপ। চিঠি দেওয়া, ফুল দেওয়া, নানা রকম উত্ত্যক্ত করতে থাকে স্বপ্নাকে। এদিকে এলাকার রটে যায় এইসব। আমাদের আব্বা ছিলেন বেশ কনজারভেটিভ মানুষ। দুই এক কথা শুনেই স্বপ্নার বিয়ে ঠিক করে ফেলেন। স্বপ্নার সাথে তার হবু বরের বেশ সখ্যতা গড়ে ওঠে অল্প দিনেই। এইদিকে বিয়ের 2 দিন আগে মামুন খবর পায়। বিয়ের খবর পাওয়ার দিন রাতেই গুন্ডা মাস্তান সহ কিছু দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাসায় এসে সবার সামনে স্বপ্নাকে উঠিয়ে নিয়ে যায় এবং শুনি সেই রাতেই বিয়ে করে স্বপ্নাকে নিজ বাড়িতে উঠায়। কিন্তু কয়েক মাস পর কোনো এক ফাঁক ফোকর পেয়ে স্বপ্না পালিয়ে আসে সেখান থেকে। সেদিন আমরা জানতে পারি নূর ম্যানশনের ভয়ঙ্কর দিক। মামুনের স্ত্রী সন্তান ছিল, তারপরও মেয়েবাজি করে বেড়াতো। চেয়ারম্যান পুত্র হওয়ায় কোনো এক মেয়েকে একবারের বেশি 2 বার ডাকতে হয়নি। কিন্তু স্বপ্না যখন বারবার রিজেক্ট করে সেটা তার ইগোতে লাগে। পরিপ্রেক্ষিতে স্বপ্নাকে তুলে নিয়ে যায়, কিন্তু বিয়ে করেনি। বিয়ে ছেড়া দিনের পর দিন পাশবিক নির্যাতন করে গেছে স্বপ্নাকে। আমাদের বাড়িতে পালিয়ে আসার কিছুদিন পর আম্মা বুঝতে পারেন স্বপ্না অন্তঃসত্ত্বা। আব্বা এই খবর নিতে পারেনি, স্ট্রোক করে প্যারালাইসিসড হয়ে যান। আর আম্মা উঠতে বসতে স্বপ্নাকে গালমন্দ শুরু করেন। স্বপ্না তখন মানসিক অবস্থা ভয়াবহ, প্রায় সুইসাইড করতে যায়, কিন্তু অনাগত সন্তানের চিন্তায় করতে পারেনি। কোনোভাবে মোজাম্মেল চেয়ারম্যানের বদনাম হয় মামুনের সাথে স্বপ্নার ঘটনা জের ধরে। তারপর উনি আমাদের বাসায় এসে স্বপ্নাকে বউ স্বীকৃতি দিয়ে নিয়ে যায় নূর ম্যানশনে। নিবিড়ের জন্ম নিয়ে মামুনের বাবা মার তীব্র আপত্তি ছিল। তাকে কখনোই তারা মন থেকে মেনে নিতে পারেনি, এমনকি স্বপ্না নিজেও। কখনো নিজের মাতৃদুগ্ধ পানের সৌভাগ্য হয়নি নিবিড়ের। জন্মের পর ফেলে রাখা হয়েছিল অনাদরে, যেন মারা যায়। কিন্তু সেই সদ্য জন্মানো বাচ্চাকে বুকে তুলে নেয় মামুনের ছোট্ট বোন নীলুফা। নিবিড় একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত জানতই না যে তার আসল বাবা মা কে। শুধু জানতো নীলুফাই তার সব, আর একজন তার অতি প্রিয় মানুষ ছিল সে বাড়িতে, তার দাদার কর্মচারী রূপক মণ্ডল। যদিও রূপকের ধর্ম নিয়ে অনেকে প্রশ্ন ছিল, কারণ সে এতিমখানায় বড় হয়েছে। কারণ এক হিন্দু মহিলা যার সার নাম মণ্ডল ছিল, তিনি রেখে যান দেখে রূপকের নাম রাখা হয় মণ্ডল দিয়ে। মোজাম্মেল ইসলামের বড় স্নেহের ছিল ছেলেটা, বিয়েও করার নিজের পছন্দ মতো। কিন্তু ছোট্ট ছেলে বাচ্চা রেখে বউটা গ্যাসের আগুনে পড়ে মারা যায়। তখন সে বাচ্চাটা সহ রূপককে পার্মানেন্ট জায়গা হয় নূর ম্যানশনে। রূপক আমার কলেজের ব্যাচমেট ছিল, চমৎকার একজন মানুষ ছিল। মানুষকে তার দিকে টানার একটা ঐশ্বরিক ক্ষমতা ছিল। 2 মিনিট কথা বললেই শুনলেই তার ফ্যান হয়ে যেত। আর একটা গুণ ছিল, সমাজসেবা। ওর এই গুণের কারণে মোজাম্মেল সাহেবের পার্টিতে রাতারাতি জনপ্রিয় হয়ে যায় রূপক। একজন সাধারণ কর্মী থেকে সরাসরি চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়। পার্টিতে যখন রূপকের কথা সংবিধানের মতো ঢালাওভাবে সবাই মানা শুরু করলো, তখন মামুনের জ্ঞান ফিরল। শুরু হলো জেলাসি। রূপকের জোরে চেয়ারম্যান থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করলেন মোজাম্মেল ইসলাম, আর বিপুল ভোটে জয়ীও হলেন। মোজাম্মেল ইসলামের চোখের মণি হয়ে উঠল রূপক। এতদিনে বাহিরের রাজ্যে জয় জয়কার কোনোভাবে হজম করতে না পারলেও নূর ম্যানশনেও যখন সবার মুখে মুখে রূপক আর রূপক, মামুনের ঈর্ষার সীমা ছাড়িয়ে গেল। স্বপ্না নিজেও রূপককে মোহে পড়ল এক সময়। বাচ্চা আর নারীর প্রতি ছিল প্রচণ্ড দায়িত্ববান। নিবিড় রূপক বলতে অজ্ঞান ছিল। ছোট ছোট উপহার দেওয়া ছিল তার স্বভাব। চেহারার দিক থেকে শ্রীহীন এক পুরুষ নিজের ব্যবহার আর বিনয়ী আচরণে হয়ে গেল সবার মধ্যমণি।
কিন্তু কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। পৌরাণিক কাহিনীতে দেবতারাও ভুল করেছে। সেখানে রূপক একজন রক্তে মাংসে করা মানুষ ছিল। রূপকের ছেলের প্রতি আদর যত্ন আর মেয়ের প্রতি নীলুফার প্রতি অতি সরল প্রতিমার স্বরূপ আচরণের প্রেমে পড়ে যায় রূপক মণ্ডল। আর সেটাই ক্রমশ বাড়তে থাকে। যত বিয়ের প্রস্তাব আসতো গোপনে সব রূপক ভেঙে দিত। কোনোদিন সেটা মুখে প্রকাশ না করলেও স্বপ্না যখন রূপকের দিকে বেশি ধাবিত হচ্ছিল তখন স্বপ্নার কাছে নিজের অনুভূতির কথা স্বীকার করে, আর সেটা মামুন শুনে ফেলে। মোজাম্মেল মশলা মিশিয়ে নানান কান পোড়া দেয় মামুন। স্বপ্না আর নীলুফাকে ব্যবহার করতে চেয়ে এমন অনেক কিছু। মোজাম্মেল ইসলাম ছেলের কথায় রাগান্বিত হয়ে রূপককে বহিষ্কার করে পার্টি থেকে, এমনকি বাড়ি থেকেও বের করে দেয়। শুধু ছেলের কথাতেই ঠিক। পার্টির অনেকে মোজাম্মেলকে ভুল বোঝাতো রূপকের বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে। এমনকি মোজাম্মেলের চেয়েও একবার এক জনসভায় রূপককে একটা কথা মোজাম্মেল ভালোবেসে নেয়নি। কথাটা ছিল, মাননীয় সংসদ যদি হন সমুদ্র তবে আমি সেই সমুদ্রের পানি, উনি যদি হন বাতাস তবে আমি সেই বাতাসের অক্সিজেন, উনি যদি হন মাটি তবে আমি ধুলো। তাই ওনার দিকে আঙ্গুল ওঠানোর আগে রূপককে পার হয়ে যেতে হবে। সেদিন মোজাম্মেল ইসলামের মনে হয়েছে রূপকের মাঝে অহংকার চলে এসেছে, সাথে ওনার ইগোতেও লেগেছিল। তাই নিজের ক্ষমতা যে রূপক ছাড়াও অনেক শক্ত জায়গায় আছে বোঝাতেই উনি বহিষ্কার করেন। এদিকে রূপক পার্টি থেকে বহিষ্কার হওয়ায় অনেকেই রূপকের সাথে পদত্যাগ করে, আর বিরোধী দল এই সুযোগটাই লুফে নেয়। পার্টির সুবিধাবাদীরা নানা অপকর্মে সহজে করা শুরু করে রূপকের অনুপস্থিতিতে। আস্তে আস্তে কেন্দ্রীয় পার্টিতে ফেস লস হয় মোজাম্মেল ইসলামের। দলীয় উচাটন, ছেলের একের পর এক ভুল ডিসিশন, উনি যখন দিশেহারা তখন হঠাৎ খুন হন সপরিবারে। তবে ভেতরে আরও কিছু ঘটনা আছে যা আমরা জানি না। এগুলো সবই কম বেশি জানেন। সব কিছু বেশি যে রহস্য সেটা হলো পুরাতন নূর ম্যানশন। ওটি অ্যাক্সিডেন্টের পর নিবিড় অনেক দিন কোমায় ছিল, স্বাভাবিক হয়ে কথা বলতো না একেবারেই। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে স্বাভাবিক হতে সময় লাগে প্রায় বছর 3 এই জন্য ওর পড়াশোনা বেশ পেছানো। ছোটবেলায় বেশ ভালো ছাত্র ছিল, কিন্তু সেই ঘটনার পর কোনো রকম টেনে টুনে পাশ করে গেছে। আমি প্রায় আমার সামনে ডেকে আনি, কিন্তু এই বিষয়ে একটা টু শব্দ সে করে না। ওর বাবা মার রিলেটেড কোনো আত্মীয়কে সে স্বীকারও করে না, নিজেকে পরিচয়হীন বলে পরিচয় দেয়। মামুনের মেজ ছেলে মেহেদি ইসলাম যখন দেশে আসে নিবিড়ের জিনা হারাম করে দেয়, যদিও নিবিড়ের সৎ ভাই, কিন্তু সম্পর্কে সাপে নেউলে। মেহেদি একবার জনসভায় মাইকে বলেই ফেলল, আমার বাপের ডান হাত তো বেজন্মা। নিবিড় সেই স্টেজে আদমরা করে ফেলেছিল মেহেদিকে। দীর্ঘ কথা শেষে থামলেন ভদ্রলোক। জিয়ানা জিয়াউল খুব সচেতনভাবে মনোযোগ দিয়ে শুনলেন পুরোটা। তারপর জিয়াউল বললেন, নিবিড়ের ব্যাপারটা বাদ দিলাম, কারণ সে তো এখানে মাস্টার মাইন্ড না। আসল হচ্ছে মামুন ইসলাম। আপনার কাছে সবটা শুনে মনে হচ্ছে রাতারাতি স্বভাব চরিত্রের বদল ঘটেছে ওনার। এখন ওনার যে হাবভাবে কোনোটাই আগের সাথে যাচ্ছে না। শ্যামল হাসান এক হাতে তুড়ি বাজিয়ে বলে, ইউ গট দ্য রিয়েল পয়েন্ট। মালয়েশিয়া থেকে এসে যে জনদরদি অবতার হয়ে গেছে, এটাই আসল টুইস্ট। এই পর্যায়ে জিয়ানা বলে উঠল, রাজনীতিতে নামতে হলে এমন রদবদল স্বাভাবিক না? তখনই প্রবেশ করলো ওসি হাবিব। আজ 7 দিন থেকে সমুদ্র ক্যাম্পাসে আসে না। মুখ্য কিছু হকি স্টিক পরিষ্কার করতে করতে নিবিড়ের উদ্দেশ্যে বলে, ভাই আপনারই কপাল, যে পক্ষই জিতুক আপনার নিজের লোকই ক্ষমতায় থাকবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কাকে ভোট দেবেন? নিবিড় ঘাড় কাত করে মুখ্যর দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুই কাকে দিবি? আপনি যারে দেবেন। নিজেকে? মুখ্য ফট করে দাঁড়িয়ে বলে উঠে, কবে আমিও আপনাকে ভোট দিতে পারবো ভাই? আগে মামুদ চামচামি বাদ দিবি, তারপর। ফাটা বেলুনের মতো চুপসে গেল মুখ্য। শ্যামল মামা একমাত্র মানুষ যে রোজ খোঁজ নেয় আপনার। আপনি তো পাত্তাই দেন না তারে। কিন্তু এইবার একটা ফাটাফাটি হইব আমার সমুদ্র ভাইয়ের লগে।
বৌদি নিজেও রাইগা আছে, খালি একটা সুযোগ পাক। বিয়ের আগেও বৌদি বারবার বলছিল মৌসুমী সহজ সরল মেয়ে, যেন না ঠকায়। কিন্তু হ্যাঁ, তো শুধরানোর মানুষ না। তবে তামান্না যে একটা ভালো ঢাপ দিচ্ছে, এতে আমি বহুত খুশি। সমুদ্র ভাইরে 4 নাম্বার জামাই বানাইতে চাইছিল মনে হয়। একেই বলে আসল 12 ভাতারি। নিবিড় চেয়ার থেকে উঠে একটা হকি স্টিক হাতে নিয়ে খেলার ভান করে বলে, বলের জায়গায় নিজের মাথাটা কল্পনা কর, আর আমার হাতের এই হকি স্টিকটা খেয়াল কর। কেমন লাগছে? সরি ভাই, আর বেশি কথা বলবো না। তবে একটা লাস্ট প্রশ্ন প্লিজ। নিবিড় ইশারায় অনুমতি দিল। জিয়ানা মেয়েটাকে আপনি সেদিন কোলে নিলেন শুধু কি দায়িত্বের খাতিরেই, নাকি আপনার মনে ওর জন্য জায়গা তৈরি হয়েছে? কারণ সে আমার থেকে বেশি অসহায়, আর ওদের ভবিষ্যতের প্রচণ্ড দুঃখী মানবী, তাই। মক্কু নিবিড়ের পায়ের কাছে মাটিতে বসে বলে, ভাই, আপনি কি জ্যোতিষী? আমার কপালটা একটু পরে দেন। আর কতদিন সিঙ্গেল থাকা লাগবে? তোর কপালে ময়লার স্তর জমে লেখা মুছে গেছে। স্যামসাংয়ে বাদ দিয়ে যেদিন পুরুষ হবি সেদিন আবার কপাল খুলবে। হকি স্টিক দিয়ে কপালে ঠেলা দিয়ে বলে নিবিড়, ভাই, আপনার আর আমার না একসাথে মুসলমানি হয়েছে, তারপর বলতেছেন পুরুষ হই নাই। প্রমাণ দেওয়ার জন্য এইবার বিয়ে করায় দেন, দেখবেন 1 বছরে মামা বানিয়ে দেব। নিজের পায়ে দাঁড়ানোর আগে বাচ্চার মুখ দেখতে চাস? বলত কথার সর। বলেই হকি স্টিক রেখে দিল। সঠিক পা দাঁড়ালেই বাচ্চার দৌড় দেখা যায় ভাই। লাজুক এসে বলে মক্কু। নিবিড় তেড়ে গেল মারতে। নালায়ক, আমার সাথে ফালতু জোকস তোকে করাচ্ছি। 2 পার সঠিক পা, আজ তোর সব নোলা যদি না করছি, দাঁড়া। মক্কু ছুটে ক্লাব থেকে দৌড়ে বের হয়ে যেতে যেতে বলে, তাহলে আমাকে মামা বানিয়ে দেন ভাই। আপনি তো সব পাই দাঁড়িয়ে। ভাবিও রেডি। আজ থেকে কিন্তু আমি চলতে ফিরতে ভাবি বলে ডাকবো ভাই। আমার ভাতিজাগুলো দুনিয়াতে আসার জন্য কান্নাকাটি করছে, আর আমাকে ডেকে বলছে, মামু, আমার আব্বা আর আম্মু নিষ্ঠুর, তারা আমাদের আনতে দেরি করছে। নিবিড় ক্লাবের দরজা ঠাস করে লাগিয়ে দিল। ওসি হাবিব এসে যোগ দিল শ্যামল হাসানের গোপন অফিসে। হাবিব জিয়াউলের বাল্যবন্ধু, সাথে সাগর হকের শুভাকাঙ্ক্ষী। এতদিন শুধু অপেক্ষায় ছিল সাভার থানায় পোস্টিংয়ের জন্য। জিয়ানার দিকে তাকিয়ে হাই ফাইভ করে বললেন, কি শেষ পাতার সিক্রেট ইনফরমার? এক্সাইটেড? কাল তোর আর্টিকেলটা যদি ঠিকঠাকভাবে প্রকাশ হয়, সারা দেশে হইচই পড়ে যাবে। তা পড়বে, কিন্তু সমস্যা হচ্ছে নিবিড় আমাকে দেখে ফেলেছে থানার ডাক বক্সে কিছু ফেলতে। ওটা একটা রিস্কি আছে বলে মনে হচ্ছে আঙ্কেল। জিয়ানার কণ্ঠে উৎকণ্ঠা। রিল্যাক্স, নিবিড়ের সাথে তার বাবার কোনো একটা সিক্রেট ক্র্যাশ আছে। মাননীয় হুইপ নিজে আমাকে বলেছেন। যদিও আমি স্বতন্ত্র, কিন্তু ওনার স্নেহের হাত আমার মাথার উপর আছে, আর নিবিড় ওনার নিজ হাতে করা। এই বিষয়ে নিবিড় জড়াবে না। হাবিব বললেন, যতই ক্লেশ থাকুক, বাপ ছেলে বলে কথা, রক্তের টান আছে না, এটা কিন্তু থেকেই যায়। জিয়াউল সবাইকে থামিয়ে বলে, আমি এটা নিয়ে কয়েকদিন থেকে ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছি। একটা ফলস স্টেটমেন্ট বানিয়ে হাবিবের কাছে রাখলেই হবে। কেউ সন্দেহ করলে জিয়ানা বলতে পারবে পথ শিশুদের সাহায্যের জন্য সরকারের কাছে একটা আবেদন করেছিল। সেটা দ্রুত কার্যক্রম হওয়ার জন্য ওসির কাছে তদারকির জন্য সাহায্য চেয়েছে। ওয়াও, গ্রেট আব্বু। জিয়ানা হাতে তালি দেয়। তাহলে ওসি সাহেব কি রেডি কালকের জন্য? শেষের পাতা, বেশ বড় সাইজের মামুন ইসলামের ফটো। সাভার 1 নং ইউএনপি চেয়ারম্যান মামুন ইসলাম, পিতা মৃত মোজাম্মেল ইসলাম, পরপর টানা 3 বার জয়ী চেয়ারম্যান, মানবতার ফেরিওয়ালা, জনদরদি, গরিবের বন্ধু, অসহায় মানুষের সহায়, এমন নানা টাইটেল জয়ী এই ইউএনপি চেয়ারম্যানের ভয়ঙ্কর এক দিনের হদিশ পেয়েছে আমাদের এক ইনফরমার। জীবন বৃত্তান্ত: 1972 সালের সেপ্টেম্বরে নিজ বাসভবনে জন্মগ্রহণ করেন। পিতার হাত ধরেই রাজনীতির পথযাত্রা শুরু। তবে পিতার আদেশের বহির্ভূত আচরণ করে এসেছে পুরো যৌবনকাল। কিন্তু শোলবদল হইতে তখন যেদিন অধিকাংশ পরিবারের সদস্যদের চোখের সামনে খুন হতে দেখেন, নিজের ডান হাত সহ চেহারার অধিকাংশ অ্যাসিডে ঝলসে যায়। কিন্তু আধুনিক ডার্মাটোলজিস্টের কালমালে চেহারা আবারও রিপেয়ার করতে সক্ষম হন, সাথে চরিত্রেও বেশ পরিবর্তন আনেন। পরিবর্তন কি সত্যিই এনেছিলেন, নাকি সম্পূর্ণটাই একটা মুখোশ? আমাদের ইনফরমারের তদন্ত উঠে এসেছে লোমহর্ষক নানা তথ্য। ভোলা ভালা চেহারার পেছনে
কদাচিৎ সাক্ষ্য এক নরখাদক। ওনার তিনজন নিগ্রো ড্রাগ সাধারণ কোনো মানুষ না, ক্যানিবাল তিনজনই, নিষিদ্ধ হয়ে তিনজনে খোরাক মিটান সক্ষয় চেয়ারম্যান মামুন ইসলাম। এই নরখাদকদের নারী এবং শিশুর মাংস বেশি পছন্দ। এমন ভয়ঙ্কর পাপীকে কোনো সাধারণ মানুষ পৃষ্ঠপোষকতা করতে পারে না, এবং মামুন ইসলাম নিজেও অকারণে করেনি। সাম্প্রতিক চিত্রনায়িকা রুমঝুম নিজের সাথে ওতপ্রোতভাবে জড়িত মামুন ইসলাম। ওনার পুরাতন বাড়ির ময়লার আশেপাশে মিলেছে রুমঝুমের রক্তমাখা হাতের চুড়ি, এবং ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী সেই রক্ত রুমঝুমের। নিচে ফরেন্সিক রিপোর্টের ছবি। নিরাপত্তার স্বার্থে মামলা করার সাহস পায়নি রিপোর্টার। এমন ভয়ঙ্কর খনি আর নরখাদক আমাদের সমাজেই মুক্ত বাতাসে ঘুরে বেড়ানোর সবার জন্য প্রাণঘাতী। সম ইনফরমার, ঝিঙ্গালালা, শেষের পাতা। পুরো পত্রিকাটা দুমড়ে মুচড়ে দলাপাকে ছুঁড়ে মারল মামুন। আশরাফ সেটা উঠিয়ে নিজে পড়া শুরু করে। কে করতে পারে এমন আশরাফ? রেজাউল সরকারের কাজ কি? হতে পারে স্যার, দুদিন সময় দেন, বের করে দিচ্ছি এই গোপন ইনফরমেশনকে। অনেক টাকা খরচা হয়ে যাবে আশরাফ। প্রকাশক 50 লাখ টাকা চেয়েছে, নাইলে কাল সকালে নিউজটা চলে যেত। চিন্তিত হয়ে বললেন মামুন ইসলাম। আপনি কাকে সন্দেহ করছেন স্যার? রেজাউল সরকার, শ্যামল হাসান, নিবিড়, জিয়াউল। এর মধ্যে রেজাউল বাদ। শ্যামলের এত সাহস কিংবা ম্যানপাওয়ার নেই, সো সেও বাদ। নিবিড় আর জিয়াউলের উপর নজর রাখো 24 ঘন্টায়। হয়ে যাবে স্যার। কাল সমাবেশ, তাই কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। ভোরের পাখির আগে ঘুম থেকে উঠতে হয় জিয়ানার, না হলে 2 কিলো এক্সট্রা দৌড়াতে হয়। মাঝে মধ্যে মনে হচ্ছে মিলিটারিতে গেলে ভালো হতো। আজ তার একেবারে উঠতে ইচ্ছা হচ্ছে না। কাল প্রায় সারা রাত জেগেছিল। এই অ্যাক্সিডেন্টের পর থেকে কেটে গেছে 7 দিন। মাঝে রাফিন একটা কল কিংবা সিঙ্গেল মেসেজ করেনি। প্রথম জিয়ানার মন বড্ড উচ্চাটন করছে। মনের আনচান শরীরে ছড়িয়ে ছিটিয়ে গেছে যেন কেমন ম্যাচ ম্যাচ একটা ভাব। জিয়ানাকে কি ডিচ করলো রাফিন? চাকা খেয়ে এমন ভাব। ফট করে উঠে দাঁড়িয়ে জট জাম্প করা শুরু করলো। নিজেই নিজেকে বলতে শুরু করে, কাম অন জিয়ানা, আব্বু বারবার বলেছে কখনোই কারোর উপর কোনো আশা রাখবি না, ভরসা রাখবি না। মানুষের উপর তো একেবারেই না। জামস্যুট পরে বের হয়ে গেল রুম থেকে। কাল রাতে মর্জিনা বেওয়া মানে জিয়ানার নানু এসেছেন। বৃদ্ধার সাথে জিয়ানার সাপে নেউলে সম্পর্ক। জিয়ানার ড্রয়িং রুমে এসে দেখে উনি বসে তসবিহ হাতে নিয়ে জিকির করছে। জিয়ানার একটা বদভ্যাস, তাকে যারা পছন্দ করে না তাদেরকে উত্ত্যক্ত করতে ভালো লাগে। জুতা পরে ব্রেক দিয়ে গিয়ে মর্জিনা বেওয়াকে জড়িয়ে ধরে বলে, উফ ডার্লিং, কত দিন পর দেখলাম তোমায়, কি সেক্সি লাগছে মাইরি। আমি যদি ছেলে হতাম না, একটা অসম প্রেম রচিত হতো নিশ্চিত। পর্ব 12। ওই স্যার অসভ্য মাইয়া ছেলে মানুষ কোথাকার, ডিঙ্গি মাইয়া হয়ে এখনো বাচ্চাদের মতো আচরণ করছিস। লজ্জা শরম তো কবেই ধুইয়া খাইয়া শেষ। আমার মেয়ে আর মেয়ের জামাইয়ের কামাই বসে বসে খাইয়া হাতের মতো শরীর বানাচ্ছিস, শুধু মাথায় তো গোবর ঠাসা। বৃদ্ধার কথা একরাশ রাগ আর বিরক্ত। জিয়ানা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আমি তো ভালো কামাই খাই, তোমার মতো ছেলে আর বউদের মাথা খাই না। শয়তানের নানি ঝিঙ্গালালা, তুমি যতই আমায় গালমন্দ করো, আই লাভ ইউ। বলেই ঠোঁট পাউচ করে উড়ন্ত চুমু দিয়ে বের হয়ে গেল বাসা থেকে। ভেতর থেকে দরজা খোলা মানে জিয়াউল অপেক্ষা করছে বাইরে, কিন্তু কোথাও পেল না জিয়াউলকে। অনেক দূর চলে গেছে ভেবে জিয়ানাও দ্রুত পা চালায়। ক্লাসে আজ মনোযোগ নেই জিয়ানার, কোথায় মন কেমন জানি। সকাল সকাল মর্জিনা বেওয়ার সেই চিরচেনা আচরণে অভ্যস্ত সে। তবুও মানব মন তো রোবট না। ছোট থেকে উনি জিয়ানাকে বুঝাতো সে একটা বোঝা। একটু বড় হওয়ার পর থেকে ডেকেছে জেনিয়া পিন নানু, এখন ডাকে বুড়ি। আঞ্জুমানের সাথে এই নিয়ে মর্জিনা বেওয়ার অনেকবার তর্ক বেঁধেছে। তারপর আস্তে আস্তে জিয়ানাই সরে এসেছে। নিজের চিন্তা হটিয়ে বইয়ে মুখ গুজলো। তখন হঠাৎ মক্কু, বদি, সোহেল সহ আরও কয়েকজন রাজনৈতিক কর্মী ক্লাসে ঢুকে ক্লাস বাদ দিতে বলল প্রফেসরকে, কারণ সবাইকে সামনের জনসমাবেশে যেতে হবে বাধ্যতামূলক। জিয়ানার ভ্রু কুচকে গেল। এটা কি মগের মূল্য? কিন্তু সবাই সুর করে বলার সাথে সাথে বের হয়ে যাচ্ছে। একা জিয়ানার মৌসুমি বসে রইল। মক্কুর ডাকে ধ্যান কাটে তাদের। মক্কু ইশারা করছে বের হতে, তাই বই ব্যাগে ঢুকে মক্কুর পেছন পেছন হাঁটা ধরে। ভার্সিটির পাশের ফাঁকা মাঠে হচ্ছে জনসমাবেশ। কি একটা প্রতিবাদমূলক আলোচনা হবে। কয়েকটা ছোট ছোট মিছিল
কয়েকটা ছোট ছোট মিছিলে সে যোগ দিল। সব দেখা যাচ্ছে স্টুডেন্ট। হঠাৎ জিয়ানার খেয়াল হলো 10টা বেজে অনেকক্ষণ। এতক্ষণে তো হইচই পড়ে যাওয়ার কথা। মাইকে অনবরত হ্যালো হ্যালো ভেসে আসছে। মৌসুমীকে বলে একটু সাইডে এসে ফোন বের করে জিয়াউলকে কল দেয়। সকালের নাস্তাতেও পায়নি তাকে। কোনো আপডেট আছে কিনা। এই দেশে কাউকে বিশ্বাস ভরসা কোনোটাই করা যায় না। কখন কে বিক্রি হয়ে যাবে টাকার কাছে খুনাক করেও টের পাওয়া যাবে না। ফোন সুইচ অফ বলছে। কপালে চিন্তার সূক্ষ্ম ভাঁজ পড়ে। তখন একটা মেয়ে জিয়ানার কাঁধে হাত দিয়ে বলে, তোমাকে ভাইটা কি? ওই যে কালো হাইস গাড়িতে আছেন। কোন ভাই? জিজ্ঞাসা করতেই ঘুরে দেখে মেয়েটা ভিড়ে মিশে গেছে। অগত্যা সেই গাড়ির দিকে হাঁটা শুরু করে। নিবিড় স্ক্রিপ্ট বারবার আওড়াচ্ছিল। তার আজ বিশাল ভাষণ দিতে হবে, চেয়ারম্যানের আমলনামা পাঠ করতে হবে, সবার কানে ঠুসে ঠুসে ভরতে হবে প্রতিটা কথা। একজন সুবক্তা হিসেবে সবাই নিবিড়ের ভাষণ পর্যন্ত জনসভায় উপস্থিত থাকে। তারপর আস্তে আস্তে ভিড় গলতে থাকে। নিবিড় হঠাৎ মাঠে একবার নজর ঘোরায়। এত মানুষের মাঝে কাঙ্ক্ষিত মুখের খোঁজে নিজেই নিজের কাজে বিরক্ত হয়ে আবার স্ক্রিপ্টে মনোনিবেশ করে। জিয়ানা গাড়ির খোলা দরজে উকি দেওয়ার পর সোজা হয়ে দাঁড়ালো। তারপর একটা হাত বাড়িয়ে দিল তার দিকে। রোবটের মতো সেই হাতের টানে গাড়িতে উঠে বসে সে। গাড়ির দরজা একটানে বন্ধ হয়ে সজোরে স্টার্ট হয়ে প্রস্থান করে গাড়িটা। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।